ভারতের 18তম লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ কাল 9 রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে 96টি আসনে। মোট প্রার্থীর সংখ্যা 1717 জন। এদিন ভাগ্য নির্ধারণ হবে অখিলেশ যাদব, অধীর চৌধুরী, ভারতীয় অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং শতাব্দী রায়ের মতো তারকা প্রার্থীদের। এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ। ডক্টর পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে জানতে চাই যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের যে নির্বাচন প্রক্রিয়া চলছে, চতুর্থ ধাপ সামনে নির্বাচন, কীভাবে দেখছেন এ পর্যন্ত যেসব নির্বাচন হলো? ভারতের নির্বাচন শুধু দক্ষিণ এশিয়া নয়, পুরো পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। কারণ যদিও গণতন্ত্রের সূতিকাগার বলা হয় ইংল্যান্ডকে, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হলো ভারত। এই কারণেই ভারতের গণতন্ত্র, রাজনীতি, নির্বাচন সবার মনোযোগ আকর্ষণ করে। প্রতিবেশী দেশ হিসাবে আমাদের তো বটেই। উল্লেখযোগ্য বিষয় হলো যে গত কয়েক বছর ধরে বিশ্বের যে মানদণ্ডগুলো আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা গণতন্ত্রের ব্যাপারে কাজ করে, তাদের নিরীক্ষায় দেখা যাচ্ছে যে ভারতের গণতন্ত্রের অবক্ষয় ঘটছে। সেখানে ক্রমশই কর্তৃত্ববাদী সরকার এবং কর্তৃত্ববাদী শাসনের সূচনা হচ্ছে। ভারত 1947 সালে যে মূল মন্ত্র নিয়ে স্বাধীন হয়েছিল, তার একটি অন্যতম বিষয় ছিল যে ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদ। কিন্তু গত কয়েক বছর ধরে, বিশেষ করে এই বিজেপি ক্ষমতায় আসার পর, এখানে উগ্র হিন্দুত্ববাদের একটা প্রকোপ দেখা গেছে এবং ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ, সংখ্যালঘু অধিকার, সামগ্রিক মানবাধিকারের বিষয়গুলো ক্ষুণ্ণ হয়েছে। এমনই একটি পটভূমিকায় এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে বিজেপি চাইছে যে তারা 400-র বেশি আসন নিয়ে আসতে, যাতে করে তারা সংবিধানকে পরিবর্তন করতে পারে। তাদের অন্যতম এজেন্ডা হলো যে ভারতের ধর্ম নিরপেক্ষ সংবিধানকে তারা হিন্দু রাষ্ট্রীয় সংবিধানে রূপান্তরিত করতে চায়। অন্যদিকে কংগ্রেস এবং বামপন্থী দলগুলো চাচ্ছে যে ধর্মের ভিত্তিতে নয়, মানুষের রুটি রুজি এবং অধিকারের ভিত্তিতে নির্বাচন করার জন্য। ফলে এই একটি তীব্র মেরুকরণের মধ্যে নির্বাচন হচ্ছে। দেখার বিষয় হলো যে এই নির্বাচনে ভারত সামনের দিনগুলোতে কোন পথে অগ্রসর হয়। ভারত তার যে প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী, নেহেরু, তারা যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বীজ বপন করেছিল, সেটা কি আরো বেশি প্রসারিত হবে, নাকি তার পথ পরিবর্তন করে যে 1947 সালের রক্তক্ষয়ের মাধ্যমে জাতিতত্ত্বে একটি ইসলামিক পাকিস্তান হয়েছিল, সেরকম একটি হিন্দু ভারত হয়ে গেলে এটা উপমহাদেশের বহুত্ববাদ, ভারসাম্য এবং উপমহাদেশের সেকুলার রাজনীতির জন্য ক্ষতির কারণ হবে। ডক্টর মাহফুজ পারভেজ, আমি আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বলছিলেন যে আসলে গণতন্ত্রের মান কেমন হলো, সেটা নিয়ে কথা বলছিলাম। আমি আপনার কথার যোগসূত্র ধরেই বলতে চাচ্ছিলাম যে সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্রিডম হাউস ভারতীয় গণতন্ত্রকে বলছে আংশিক গণতন্ত্র, যেটা একসময় মুক্ত গণতন্ত্র ছিল তারা বলছে, এবং এই র্যাঙ্কিংটা তারা করেছে 2021 সালে। এছাড়া ভিডেম, সুইডেন ভিত্তিক একটি সংস্থা, তারা বলছে ভারতকে গণতান্ত্রিক স্বৈরতন্ত্রর কথা বলছেন, তারা ইলেকট্রাল অটোক্রেসি কথা বলছে। এবং ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট তারা 2020 সালে ভারতীয় গণতন্ত্রকে ফ্লড ডেমোক্রেসি বা ত্রুটিপূর্ণ গণতন্ত্র বলে উল্লেখ করছে। এই যে গণতন্ত্রের যে অবনমন, এটা শুধুমাত্র ভারতে নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই তো হচ্ছে। এই কথাটা আমি শুরুতেই বলেছিলাম, ভারতের ক্ষেত্রে যে গণতন্ত্রের অবক্ষয় হচ্ছে এবং এটা অত্যন্ত দুঃখজনক। ভারতের এই 75 বছরের ইতিহাসে সে দেশের গণতন্ত্র একটা বড় রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। যেই সাম্প্রদায়িকতা, যেই ধর্মীয় উন্মাদনার পেরিয়ে ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে, সেটা পেছনে ফিরে আবার সেই পথেই যাত্রা করেছে। এবং সেটা করতে গিয়ে
গণতন্ত্রে আপনাকে শত ফুল ফুটতে দিতে হবে, এবং গণতন্ত্রে যদি বহুত্ববাদী পরিসর না থাকে, সকল নাগরিকের অধিকারের স্পেস যদি না থাকে, শুধুমাত্র সংখ্যা গরিষ্ঠ, সেটা ধর্মের ভিত্তিতেই হোক, ভাষার ভিত্তিতেই হোক, এরকম সংখ্যাগরিষ্ঠের দাপট যদি চলতে থাকে, তাহলে কিন্তু গণতন্ত্রের চেহারার আড়ালে আমরা কর্তৃত্ববাদের বিকাশ দেখতে পাবো। এই যে আপনি বলছেন যে কর্তৃত্ববাদের বিকাশ হচ্ছে, এই বিকাশ রোধ করবে কারা? এই বিকাশ রোধ করার জন্য ভারতের আপনি একটা চমৎকার বিষয় হলো, একই সাথে ভারত এবং পাকিস্তান স্বাধীন হয়েছে। পাকিস্তান কিন্তু বারংবার সামরিক শাসনের আক্রান্ত হয়েছে, ভারত কিন্তু সেটা হয়নি। তার মানে হলো নানা সমালোচনার পরেও ভারতীয় গণতন্ত্র টিকে ছিল, ভারতীয় গণতন্ত্র চলে এই পর্যায়ে এসেছে। এই ক্ষেত্রে ভারতের যে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, ভারতের যে সিভিল সোসাইটি আছে, ভারতের শক্তিশালী গণমাধ্যম আছে, ভারতের বুদ্ধিজীবী সমাজ আছে, তারা কিন্তু সরব হয়েছে। এবং বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকারের যে ধর্মীয় মেরুকরণ, যে ধর্মীয় পোলারাইজেশন করে যে ভোটকে ভাগ করা, মানুষকে উস্কে দেওয়া, এবং ধর্ম, খাদ্য, পোশাক দিয়ে যে ভোটের ব্যাপারটা, তারাই হয়তো সেই দায়িত্বটি পালন করবে। আমাকে শেষ করতে হচ্ছে। ডক্টর মাহফুজ পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতে আবারও কথা বলবো আপনার সাথে।